ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আজ প্রধানত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমরা ডব্লিউবিএইচআরবির গ্রেড 2 যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্ট বেরিয়েছে তার যে ফর্ম ফিল আপ প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে 13ই আগস্ট থেকে শুরু হয়েছে এবং যেটা চলবে তোমাদের 3রা সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এবং এই ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমরা প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করছো যারা আমাদেরকে মেসেজ করছো। এবার একটা কথা বলি, এটা পুরোটাই টেকনিক্যাল ব্যাপার, তো সেক্ষেত্রে আমার এই নিয়ে ভিডিও বানানোর কোনো উদ্দেশ্যই ছিল না। তোমরা বারবার আমাকে জিজ্ঞেস করছো, তার জন্য এত পরিমাণ মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমি একটা জেনারেল ভিডিও করে তোমাদেরকে কিছু কিছু জিনিস বলে দেওয়ার চেষ্টা করছি, ওকে, যেগুলো আশা করি তোমাদের গ্রেড 2 যে ফর্ম ফিল আপের যে প্রবলেমগুলো তোমরা ফেস করছো আশা করি সেগুলো রিজলভ হয়ে যাবে। ওকে, প্রথম কথা হচ্ছে যে এই যে গ্রেড 2 ফর্ম ফিল আপটা হচ্ছে সেখানে যে যে প্রবলেমগুলো ফেস করছো সেইগুলোর কিন্তু সলিউশান, তার বেশিরভাগই সলিউশান আমাদের যে অফিসিয়াল যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল তার মধ্যেই কিন্তু আছে। তোমরা সেগুলো টাইম দিয়ে লক্ষ্য করছো না, তার জন্য তোমরা কী করছো, এই ইউটিউব চ্যানেল ওখানে যাচ্ছ, বিভিন্ন জায়গায় দেখছো, যাতে আরও বেশি কনফিউজ হচ্ছো। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি যেগুলো কিছু কিছু জেনারেল পয়েন্ট যেগুলো তোমাদেরকে বলে দেওয়ার। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, প্রথমেই তোমরা জানো যে এই যে গ্রেড 2 স্টাফ নার্সের যে রিক্রুটমেন্টটা সেটা আমাদের শুরু হয়েছে কত তারিখ থেকে, 13/8/2025 থেকে শুরু হয়েছে এবং যেটা চলবে 3রা সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, আমি তোমাদের ইন্টারফেসগুলো আগে দেখিয়ে দিই যে কী কী ইন্টারফেস রয়েছে এবং কী কী তোমরা প্রবলেম ফেস করছো। দেখো, তোমরা ডব্লিউবিএইচআরভির যখন তোমরা লগ ইন করছো বা ওয়েবসাইটে যাচ্ছ সেক্ষেত্রে তোমরা দেখতে হবে একটা অনলাইন অ্যাপ্লিকেশান বলে একটা তোমাদের কাছে ট্যাব আসছে। তোমরা এই অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। ক্লিক করার পর কি দেখবে যে তোমাকে কি, তুমি তো নতুন রেজিস্টার করবে, মানে তুমি তো রেজিস্টার করা নাও, যদি তুমি রেজিস্টার করা থাকো তাহলে তো অসুবিধা নেই। যদি তুমি একদম নতুন হও এই ওয়েবসাইটে আসার পর কী করবে, রেজিস্টার নাও করবে। রেজিস্টার নাও, তো রেজিস্টার নাও করার পর তোমার কাছে এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হবে যেখানে তোমাকে অ্যাপ্লাই ফর লেখা থাকবে এবং অ্যাপ্লাই ফরের জায়গায় তোমাকে কিন্তু ভালো করে দেখবে তুমি কিসের জন্য অ্যাপ্লাই করছো। স্টাফ নার্সের জন্য, সেখানে জিএনএম, পোস্ট বেসিক, বিএসসি নার্সিং বিভিন্ন জিনিসপত্র থাকতে পারে। তোমাকে দেখতে হবে তুমি কিসের জন্য অ্যাপ্লাই করছো। তুমি যদি জিএনএম হও সেক্ষেত্রে জিএনএম হিসাবে অ্যাপ্লাই করবে। তুমি যদি বেসিক বিএসসি নার্সিং বা পিবিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং হও সেক্ষেত্রে সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তারপর তোমরা এখানে ফুল নেম দেবে, মোবাইল নাম্বার দেবে এবং ইমেল দেবে। ইমেলটা দেওয়ার চেষ্টা করো। অনেকে কোশ্চেন করছিল যে ইমেল, আমরা ভর্তির সময় এক ধরনের ইমেল দিয়ে ভর্তি হয়েছিলাম, তো সেই ইমেলটা এখন কার্যকরী নেই বা মানে ওয়ার্কিং কন্ডিশনে নেই, তো সেক্ষেত্রে কি আমি অন্য কোনো ইমেল ইউজ করতে পারি? তুমি যে কোনো ইমেল ইউজ করতে পারো, নো প্রবলেম, বাট সেটার অ্যাক্সেস যেন তোমার কাছে বর্তমানে থাকে। ওকে, আচ্ছা, দেখো এখানে আর একটা জিনিস খুব ভাইটাল দেওয়া আছে, সেটা হচ্ছে যে অল ক্যান্ডিডেটস হু হ্যাভ নট কমপ্লিটেড আর রিকোয়েস্টেড টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান। অনেকে কী করে, অনেকেই করেছে, যেগুলো আমাদের কাছে অলরেডি মেসেজও করেছো তোমরা, যে কিছুটা অ্যাপ্লিকেশান যেখানে প্রবলেম ফেস করেছো সেখানে দাঁড়িয়ে গেছো, দিয়ে সেটাকে আর প্রসিড করোনি। তো সেক্ষেত্রে সেটা বলছে তোমরা প্রত্যেকটা যে অ্যাপ্লিকেশান সেটাকে কমপ্লিট করার চেষ্টা করো। যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান হয় দ্যাট ইজ রিজেক্টেড, এটা সিম্পল ব্যাপার। আর কি বলছে, অ্যাটেনশান টু অল দ্য ক্যান্ডিডেটস, registration certificate where applicable must be scanned with marksheet and upload in the relevant section। দেখো, যেখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাকে চাইবে তোমাকে কিন্তু সেখানে মার্কশিট অ্যাপ্লাই করতে, মানে তোমাকে আপলোড করতে হবে তার সাথে। যখন তোমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট চাইছে, তোমাদের যদি জিএনএমের ক্ষেত্রে ধরি, যে জিএনএমের যে 3টে ইয়ারে মার্কশিট রয়েছে সেই মার্কশিটগুলোও কিন্তু একই রানিং পিডিএফে তোমরা কিন্তু করবে এবং সেটাকে আপলোড করবে। ওকে, আচ্ছা, বাকি তোমাদের অথেন্টিক কোড আসবে, বিভিন্ন ওটিপি এই সমস্তগুলো আসবে, সেগুলো তোমরা দেবে, পাসওয়ার্ড কনফার্ম করবে, তারপর বিভিন্ন স্টেপগুলো আসবে। তো এই স্টেপের যেগুলো আমি অ্যাপ্লিকেশান কীভাবে হয় সেটা যদি তোমাদের দরকার মনে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে করব। আমার কাছে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেগুলো আমাদের ডকুমেন্টস লাগছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আজকে আলোচনা করা। প্রথম কথা হচ্ছে তোমরা দেখতে পাবে এখানে একটা ফটো যে আপলোড বলেছে, একটা সিগনেচার আপলোড, একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ। ওকে, 3টে জিনিস। তারপর দেখো এখানে ক্যাটাগরির একটা ব্যাপার আছে, যদি ক্যাটাগরি যদি করো সেক্ষেত্রে তোমাকে ফাইল আপলোড করতে হবে। ঠিক আছে, আচ্ছা,
এখানে হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে তোমাকে চুজ ফাইল করতে হবে, জিএনএমের ক্ষেত্রে করতে হবে, এবং তোমাদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে রেজিস্টার্ড অ্যাজ মেল আর ফিমেল যে আছে সেখানে ক্ষেত্রেও কিন্তু ফাইল চুজ করতে হবে। তো প্রথমেই আমি যেটা বলি এই জিনিসগুলোকে নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে, তোমাদেরকে বলে দিচ্ছি সমস্ত কিছু ব্যাপারটা। এখানে দেখো ডেট অফ বার্থের তোমাদেরকে ফাইল আপলোড করতে হবে, ডেট অফ বার্থ, ওকে। আচ্ছা, বাকি হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে তোমাদের আছে সেখানে সেগুলো কিন্তু আপলোড করতে হবে, ওকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আপলোডের ব্যাপার। এবার হচ্ছে পুরো অ্যাপ্লিকেশানটা কীভাবে হয় সেটা যদি তোমাদের দরকার হয় সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে করব। আজকে আমাদের যে আপলোড পোর্শানগুলো রয়েছে যেগুলো নিয়ে তোমাদের বেশি কনফিউশন সেইগুলোকে আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করব। প্রথমত দেখো জিনিসগুলো ভালো করে দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। দেখো আচ্ছা, এখানে যেটা বলেছে প্রথমে যেটা এইচএস যে আমাদের বললো এইচএসের মার্কস তোমাদেরকে দিতে হবে। তো এইচএসের মার্কস দেখো ভালো করে তোমরা দেখতে পাবে যে টোটাল মার্কস দেওয়া ছিল আর অবটেন মার্কস দেওয়া ছিল আর তোমাদেরকে আপলোড করতে বলা ছিল, ঠিক আছে। দেখো আমি আরেকবার ব্যাক করছি সুবিধার জন্য তোমাদের। দেখো এখানে ওকে, এখানে দেখো এখানে প্রথমে বলেছিল হায়ার সেকেন্ডারি, সেক্ষেত্রে তোমার বোর্ডের নাম, তোমাদের যে বোর্ড থেকে তোমরা বিলং করো, ঠিক আছে, সেই বোর্ডের নাম তোমরা লিখবে। যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে বিলং করো সেই বোর্ডের নাম তোমরা লিখবে, সেটা তোমরা মার্কশিটে এইচএসের মার্কশিটে পেয়ে যাবে। স্টেটের নেম, তোমরা স্টেটের নেম লিখবে। মার্কস অবটেন, ওকে, আর ফুল মার্কস। দেখো মার্কস অবটেন আর ফুল মার্কস বলতে কি, আমি ফুল মার্কসের ব্যাপারটা আগেও বলেছিলাম, আবার বলছি। আর দেখো এই নাম্বার অফ অ্যাডিশনাল অ্যাটেম্প্ট বা অ্যাডিশনাল অ্যাটেম্প্টে কী করবে, দেখো যদি তোমরা কোনো সাবজেক্টে ফেল না করে থাকো, ভালো করে বোঝো, কোনো সাবজেক্টে যদি তোমার ফেল থাকে তাহলে কি তুমি অ্যাডিশনাল অ্যাটেম্প্ট করছো সেই সাবজেক্টটা। ধরো তুমি ফিজিক্সে ফেল করলে, তো ফিজিক্সে ফেল করার জন্য তাহলে কি তুমি অ্যাডিশনাল অ্যাটেম্প্ট দিতে হবে, তোমাকে পাস করার জন্য পরীক্ষা দিতে হবে। তো তাহলে কি অ্যাডিশনাল অ্যাটেম্প্ট তোমার কী হবে, ইয়েস হবে। যদি তোমার নর্মালি তুমি পাস করে গেছো তাহলে তোমার অ্যাডিশনাল অ্যাটেম্প্ট কোনো হয়নি, তার মানে কি নো, ওকে। নাম্বার অফ অ্যাডিশনাল অ্যাটেম্প্ট যদি তোমার যদি কোনো নো থাকে তাহলে এখানে কিছুই দেওয়ার দরকার নেই, কিচ্ছু বসানোর দরকার নেই, ঠিক আছে, বুঝতে পারলে। এবার দেখো আপলোড মার্কশিট আর তোমার টোটাল মার্কসের ব্যাপারটা দেখো এখানে ক্লারিফাই করে দিই আমি, ওয়েট। আচ্ছা এখানে দেখো এখানে বারবার বলেছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু আপলোড মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট। যদি কেউ কোনো সাবজেক্টে ফেল করে থাকে তাহলে কিন্তু তাকে সাপ্লিমেন্টারি মার্কশিট আপলোড করতে হবে। এবং বলা আছে নাম্বার অফ অ্যাডিশনাল অ্যাটেম্প্ট, সেখানে কিন্তু তুমি যদি 1 বার অ্যাটেম্প্ট করো অ্যাডিশনাল, সেখানে লিখবে অ্যাডিশনাল অ্যাটেম্প্ট 1, ওকে। আচ্ছা এবার কি বলছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু জেনারেট আ সিঙ্গল রানিং পিডিএফ ফাইল কন্টেনিং মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট। অর্থাৎ যদি ধরো তুমি ফেল করো কোনো সাবজেক্টে, সেক্ষেত্রে যে ফাইল তুমি চুজ করছো সেই ফাইলে যে পিডিএফ তুমি দিচ্ছ সেই পিডিএফের মধ্যে তোমার যে মার্কশিটটা আছে সেই মার্কশিট তো দেবেই, প্লাস তুমি যে সাপ্লিমেন্টারি মার্কশিট পাচ্ছ, মানে ফেল করেছো তার জন্য আরেকটা মার্কশিট দেবে, যে সাপ্লিমেন্টারি মার্কশিট পাচ্ছ সেই সাপ্লিমেন্টারি মার্কশিটও কিন্তু তোমাকে আপলোড করতে হবে, ওকে। আচ্ছা টোটাল মার্কসের ব্যাপারটা কি, এটা আমি আগেও অনেকবার বলেছি যে তোমাকে এখানে মার্কস অবটেনে কী করতে হবে আর টোটাল মার্কসে কী করতে হবে। টোটাল মার্কস হচ্ছে তোমার যতগুলো সাবজেক্ট থাকবে, তোমার ওই বেস্ট অফ 5 এ সমস্ত কিছু না, তোমার যতগুলো সাবজেক্ট থাকবে, তোমার মার্কশিটে যতগুলো সাবজেক্ট থাকবে, ঠিক আছে, সব সাবজেক্টগুলো তোমাকে কিন্তু টোটাল নিতে হবে। ধরো তোমার টোটাল সাবজেক্ট আমার হচ্ছে আমার সায়েন্স আছে, আমার যেমন সায়েন্স ছিল, তো আমার হচ্ছে টোটাল সাবজেক্ট তাহলে কটা, 6টা ছিল, তাহলে আমার টোটাল মার্কস কত হবে 6 × 100, 600 হচ্ছে আমার টোটাল মার্কস। কী ছিল আমার ধরো বেঙ্গলি ছিল, ইংলিশ ছিল, তারপর হচ্ছে ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল, ম্যাথ ছিল, আর হচ্ছে বায়ো ছিল, ঠিক আছে। তাহলে আমার টোটাল সাবজেক্ট কটা হলো 600। এবার তোমার যে অবটেন মার্কস মানে তুমি কত পেয়েছো এই 6টা সাবজেক্টে তোমার যে প্রাপ্ত নম্বর, সেই প্রাপ্ত নম্বরটা তুমি কিন্তু যোগফল করে এখানে বসাবে অবটেন মার্কসে, ঠিক আছে। আচ্ছা আর তুমি কী দিচ্ছ, তুমি হচ্ছে যে পিডিএফ আপলোড করছো সেই পিডিএফ আপলোডে কী করছো না, তুমি যে মার্কশিটটা সেটাকে পিডিএফ করছো এর সাথে দিচ্ছ। দেখো আর একটা আমি এই জায়গাতে একটা কথা বলি, সেটা হচ্ছে
ওয়েট, জাস্ট ওয়েট। তোমরা একটা কাজ করতে পারো, ওই যে তোমরা মার্কশিট যেখানে আপলোড করছো, ঠিক আছে, যেহেতু ওখানে মার্কশিটগুলো আপলোড করতে বলেছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় লাস্টে পিডিএফের সাথে তোমরা যে একটা সার্টিফিকেট আমরা পাই না, যে ওভারঅল গ্রেডিংয়ের ওপরে, ওই ওভারঅল গ্রেডিংয়ের ওপরে যে সার্টিফিকেট পাই সেটাও তোমরা কিন্তু আপলোড করতে পারো। কিন্তু আমার মনে হয় না করলেও, এটা অনেকে জিজ্ঞেস করছিল আমাকে, তার জন্য আমি বললাম যে যারা জিজ্ঞেস করছিল যে দাদা এটা কি অ্যাটাচ করতে হবে, দেখো এখানে কিন্তু সেরকম কিছু বলার নেই, এখানে কিন্তু সেরকম কিছু বলার নেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় না করলেও কোনো অসুবিধা নেই। আর যদি তুমি রানিং পিডিএফের সাথে তুমি যে মার্কশিট দিচ্ছ, এবং মার্কশিটের সাথে যদি তুমি এটাকে করেও ফেলেছো বা আপলোড করে ফেলেছো এটাকে পিডিএফ করে একসাথে, তাতেও কোনো অসুবিধা নেই। তুমি মার্কশিটটা প্রথমে যে স্ক্যানিং করবে, মার্কশিটটা স্ক্যান করলে দেন তুমি যদি এটাকে স্ক্যান করো, ঠিক আছে, স্ক্যান করার পর একসাথে পিডিএফ করে সেটাকে যদি তুমি ওই ফাইল চুজে দাও, তাতেও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, ওকে। তো আমার মনে হয় না দেওয়াই দরকার, ফালতু ইরিলিভেন্ট জিনিসপত্র না দেওয়াই দরকার, যেহেতু এখানে বলাই আছে একদম যে অনলি কন্টেনিং মার্কশিট দিতে হবে, এবং যদি সাপ্লিমেন্টারি মার্কশিট দরকার হয় সেটা দিতে পারো, ঠিক আছে, ওকে। সেকেন্ডলি হচ্ছে আমাদের দেখবে জিএনএম এর নাম্বারও দিতে বলেছিল। এবার জিএনএম এর নাম্বার কি, জিএনএম এর নাম্বার বলেছে প্রথমে তোমাকে যে একই গল্প, যে টোটাল মার্কস কত, টোটাল মার্কস হচ্ছে আমাদের জিএনএম এর ক্ষেত্রে 3টে ইয়ারে 1600 মার্কস, তাই তো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মিলে 1600 মার্কস হচ্ছে আমাদের টোটাল মার্কস। এই 1600 মার্কসের মধ্যে তুমি কত পেয়েছো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার মিলে, সেটা তুমি এখানে যোগ করে অবটেন মার্কসের জায়গায় বসাবে, ঠিক আছে। 1600 মার্কসের মধ্যে তুমি যত পেয়েছো সেটা অবটেন মার্কসে বসাবে, ঠিক আছে। অলরেডি পার্সেন্টেজ চলে আসবে তার উপর বেস করে। আচ্ছা, এবার গল্প হচ্ছে কি পিডিএফ আপলোড করবে, কি পিডিএফ আপলোড করবে, দেখো এখানে বলেছে না, আমি আবার এখানে ব্যাক করছি, আমি জাস্ট এটাকে রিলেট করার চেষ্টা করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। জেনারেল নার্সিং বা মিডওয়াইফারি বসালে তুমি এখানে বোর্ডের নাম, যে ডব্লিউবিএনসি, বা যদি জিএনএমের ক্ষেত্রে ডব্লিউবিএনসি, তো বোর্ড লিখলে, ঠিক আছে, স্টেট নেম লিখলে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অবশ্যই পাস আউট ডব্লিউবিএনসি তারা, ঠিক আছে। আচ্ছা, স্টেট নেম লিখলে, মার্কস অবটেন্ড আর ফুল মার্কস মানে বুঝতে পারছো, তোমাকে 1600 মার্কস হচ্ছে তোমার ফুল মার্কস, এবং তার মধ্যে 3টে ইয়ারে তুমি যে যোগফল যেটা তুমি পেয়েছো সেটাকে মার্কস অবটেন্টের জায়গায় বসবে, ঠিক আছে, বসাবে। নাম্বার অফ অ্যাডিশনাল অ্যাটেম্প্ট, তোমার যদি অ্যাডিশনাল অ্যাটেম্প্ট থাকে, কারণ জিএনএমের ক্ষেত্রে কি একটা বিভিন্ন ইয়ারে অনেকেই কী হয়, একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টে ব্যাক চলে আসে বা ফেল হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমাকে নাম্বার অফ অ্যাডিশনাল অ্যাটেম্প্ট কিন্তু তোমাকে লিখতে হবে। ধরো অনেকের ক্ষেত্রে আমি বলছি, এই জায়গাটা আমি বলছি, ধরো কোনো একটা সাবজেক্টে ফার্স্ট ইয়ারে কোনো একটা সাবজেক্টে তোমার ব্যাক এলো, ঠিক আছে। এবার অনেকের ক্ষেত্রে কী হয়, যেগুলো তোমার থিওরি প্লাস প্র্যাকটিক্যাল রয়েছে, সেই সাবজেক্টে ব্যাক আসতে পারে, বিভিন্ন ব্যাক আসতে পারে, সেই জিনিসগুলো তোমাদেরকে নাম্বার অফ অ্যাডিশনাল অ্যাটেম্প্টে কিন্তু দিতে হবে, যে তোমার কতবার তুমি অ্যাডিশনাল অ্যাটেম্প্ট দিয়েছো, ওকে, সেগুলো কিন্তু পুট করতে হবে। আর যে পিডিএফ তোমরা করবে, সেই পিডিএফের মধ্যে কিন্তু সমস্ত প্রকার মার্কশিট দিতে হবে, সমস্ত প্রকার মার্কশিট তোমাকে আপলোড করতে হবে। দেখো এখানে লেখাই আছে সেটা, যে সিঙ্গেল রানিং পিডিএফের মধ্যে তোমাকে 3টে ইয়ারের মার্কশিট দিতে হবে, প্লাস সাপ্লিমেন্টারি মার্কশিট। তোমরা অনেকেই বলছিলে, আমাকে জিজ্ঞেস করেছিলে যে সাপ্লিমেন্টারি মার্কশিট যদি না দিই তাহলে কী হবে, সাপ্লিমেন্টারি মার্কশিট তোমাকে দিতেই হবে। আর এইচএসের ক্ষেত্রে আমি বলি, এইচএসের ক্ষেত্রে তোমাদেরকে টোটাল বেস্ট অফ 5 দিলে হবে না, টোটাল তোমাকে সাবজেক্ট যোগ করেই সেটা কিন্তু বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, মার্কস অবটেন ইন অল টোটাল করসপন্ডিং সাবজেক্ট বা পেপার্স, ওকে, এখানে মার্কস অবটেনের জায়গায় বসাবে অল ইয়ার্সে, 3টে ইয়ার্স মিলে, এবং গ্র্যান্ড টোটাল অফ ফুল মার্কস, বুঝতেই পারছো গ্র্যান্ড টোটাল যেটা 1600 মার্কস, সেই 1600 মার্কসের মধ্যে তোমরা অবটেন মার্কসে 3টে ইয়ার যোগ করে বসাবে, ঠিক আছে। এবং পিডিএফ যেটা তোমার, সেই পিডিএফের মধ্যে একটা রানিং পিডিএফ হবে, যার মধ্যে যারা কোনো অ্যাডিশনাল অ্যাটেম্প্ট দাওনি তাদের ক্ষেত্রে কী হবে, 3টে ইয়ার, ফার্স্ট ইয়ার প্রথমে দেবে, দেন সেকেন্ড ইয়ার, দেন থার্ড ইয়ার, পরপর দেবে, হ্যাপাজারলি দিও না, ঠিক আছে। ফার্স্ট ইয়ার প্রথমে, তারপর সেকেন্ড ইয়ার, তারপর থার্ড ইয়ার দিয়ে পিডিএফটা করলে, যে লাস্টে যদি তোমাদের অ্যাডিশনাল কোনো থাকে, যারা কোনো সাবজেক্টে ব্যাক আছো তাদের ক্ষেত্রে সেই অনুযায়ী, যে ফার্স্ট ইয়ার যদি কোনো ব্যাক থাকে সেটা দেবে, যদি বাই চান্স কোনো সেকেন্ড ইয়ারে ব্যাক এসেছে সেটা দেবে, ঠিক আছে। এইভাবে তোমরা পুরো একটা পিডিএফ তৈরি করে সেটা কিন্তু আপলোড করবে, ওকে। আচ্ছা, আর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেটা জিজ্ঞেস করছিলে, যে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি করব, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তোমাকে দেখো এখানে একটা দেওয়া থাকবে, ভালো করে লক্ষ্য করো,
যে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দেখো রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল অর মেল নার্স, তোমাকে এখানে এন্টার নেম, যে বোর্ড বা কাউন্সিল, তোমার যে কাউন্সিলের নাম লিখবে এবং স্টেটের নাম লিখবে, মার্কস ওবটেন আর ফুল মার্কস, ঠিক আছে, মার্কস ওবটেন আর ফুল মার্কস। এখানে কি করতে হবে, চুজ ফাইলে কি করতে হবে, দেখো চুজ ফাইলের জায়গায় আমাকে একটা জিনিস বলেছিল এখানে প্রথমেই, ভালো করে লক্ষ্য করো, যেখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট চাইবে সেখানে তোমাকে সমস্ত কিন্তু মার্কশিটগুলো স্ক্যান করে দিতে হবে। তুমি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা প্রথমে দেবে, যে পিডিএফটা তৈরি করছো, ভালো করে বোঝো, যে পিডিএফটা তৈরি করছো রেজিস্ট্রেশনের জন্য, সেখানে প্রথমে কি থাকবে, সেই পিডিএফের রেজিস্ট্রেশন থাকবে, তার সেকেন্ড পেজে কি থাকবে, সেই একই ফার্স্ট ইয়ারের মার্কশিট, সেকেন্ড ইয়ারের মার্কশিট আর থার্ড ইয়ারের মার্কশিট। ওকে, এই তিনটে কিন্তু তোমাকে দিতে হবে। আচ্ছা, আরও দেখো কিছু বলছে কিনা, ভালো করে পড়ি আমি, দেখো আর কিছু চাইছে কিনা আমি পড়ে নিই। ওয়েট, হ্যাঁ, তো এখানে যেটা ফুল মার্কস আর ওপটেন মার্কস তোমার দুটোই 100 হবে, দুটোই 100 বসাবে। আচ্ছা, এখানে কি বলছে, এখানে যেটা বলছে সিঙ্গেল পিডিএফ করতে হবে হাই রিজলিউশনে। ওকে, আচ্ছা, তোমার ওইটাই বলছে যে তোমার নর্মালি সেক্ষেত্রে তোমরা এটাই করবে, সেক্ষেত্রে তোমরা ওই সিঙ্গেল যে রানিং পিডিএফ করছো, সিঙ্গেল রানিং পিডিএফ এর মধ্যে কিন্তু যেটা বললাম তোমাদেরকে, রেজিস্ট্রেশনটা প্রথমে রাখবে, তারপর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের মার্কশিটগুলো কিন্তু তোমরা পিডিএফ আকারে ওখানে আপলোড করবে, আর তোমাদের ফুল মার্কস এবং ওপটেন মার্কস দুটোই কিন্তু 100 হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি। দেখো এখানে একটা অপশন ছিল ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি, দেখো এখানে ভালো করে দেখো, ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি মিনিমাম 1 ইয়ার। তো সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, যাদের বিভিন্ন ডিপ্লোমা কোর্স করা আছে, লাইক সিটিভিএস কোর্স বলো, ঠিক আছে, যেটা আমাদের এনআরএসে হয়ে থাকে, কার্ডিওথোরাসিক কোর্স যেটা হয়ে থাকে, ওকে, কার্ডিওথোরাসিকের উপর ডিপ্লোমা কোর্স একটা হয়ে থাকে 1 ইয়ারের। তো সেইগুলোর ক্ষেত্রে কি বলছে দেখো, ভালো করে পড়ো, সেগুলো কি বলছে, যে তোমাকে ডিপ্লোমা পাস মার্কশিট অর সার্টিফিকেট কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে, ওই যে আপলোডের জায়গায় তোমাকে কিন্তু ডিপ্লোমা পাসের যে মার্কশিট বা তোমার সার্টিফিকেট তোমাকে কিন্তু সেই জায়গা দিতে হবে, এবং তোমাকে একটা পিডিএফ তৈরি করতে হবে তার জন্য, এবং তুমি ওখানে কিন্তু যে মার্কস সফটের এবং ফুল মার্কস তোমার দুটোই কিন্তু 100 হবে, ভালো করে বোঝো। ইন কেস অফ রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও তোমার ফুল মার্কস এবং ওপটেন মার্কস 100 করে হবে। আবার যদি ডিপ্লোমার ক্ষেত্রে বলি, তো ডিপ্লোমা যারা করেছো 1 ইয়ার ডিপ্লোমা, তাদের ক্ষেত্রেও কিন্তু ফুল মার্কস এবং ওপটেন মার্কস 100 লিখবে তোমরা। ওকে, এই যে পোর্শনটায় দেখো, এই পোর্শনটায় কোথায় গেল, সরি, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই যে এখানে ডিপ্লোমার যে ক্লিনিক্যাল স্পেশালিটি দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা যে কি আছে, তোমার ফুল মার্কস বলো, ওপটেন মার্কস বলো, সমস্ত কিছু কিন্তু কি হবে, তোমার হচ্ছে 100 হবে। ওকে, 100 হবে। আচ্ছা, বোঝা গেছে, ভেরি গুড। এবার দেখো কি বলছে, আচ্ছা, এখানে কি বলছে, কনভার্সন সিট ইজ ম্যান্ডেটরি টু বি আপলোডেড অ্যালং উইথ দ্য মার্কশিট ইন এ সিঙ্গল রানিং পিডিএফ। দেখো এখানে ক্ষেত্রে বলছে সিঙ্গেল রানিং পিডিএফে কিন্তু তোমাদেরকে মার্কশিট শুধু দিলেই হবে না, যে আমি বললাম যে এখানে যে আপলোডটা হবে ইন কেস অফ তোমাদের ডিপ্লোমার ক্ষেত্রে বা ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটির ক্ষেত্রে, তোমাকে কিন্তু এখানে কি করতে হবে, মার্কশিট তো দিতেই হবে, প্লাস কনভার্সন সিটও দিতে হবে। কনভার্সন সিট মনে হয়, আমার যেটা মনে হয়, আমি এই সম্বন্ধে সত্যি বলতে নলেজ নেই, তবে আমার মনে হয় এই যেমন এইচএসের ক্ষেত্রে এরকম কিছু আছে যে ওভারঅল গ্রেড লেখা আছে, দেখতে পাবে ওভারঅল গ্রেড লেখা আছে, তো সেই ওভারঅল গ্রেড যেমন লেখা আছে, তো সেই রকম টাইপেরই তোমার হচ্ছে আশা করি ডিপ্লোমাদেরকেও কিছু এরকম জিনিস দেয় হয়তো, যারা ডিপ্লোমা করেন সেই জিনিসটাও কিন্তু তাদেরকে আপলোড করতে হবে, যদি অ্যাডিশনাল অ্যাটেম্প থাকে সেটা করতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার দেখো রিকুইজ, আচ্ছা, এক্সপিরিয়েন্সের ব্যাপারটা দেখো, এক্সপিরিয়েন্সের ব্যাপারটা নিয়ে আমি আগেও বলেছিলাম, এক্সপিরিয়েন্স তোমরা অ্যাড্রো অপশানে গিয়ে যতগুলো খুশি এক্সপিরিয়েন্স তোমরা সেখানে আপলোড করতে পারো, ঠিক আছে, এবং যে পিডিএফ তোমরা দিচ্ছ সেই পিডিএফে কিন্তু তোমাদের সকল একটাই পিডিএফ একটাই হবে, এবং সেই পিডিএফের মধ্যে তোমরা পরপর আমার মত অনুযায়ী তোমরা যে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, ঠিক আছে, যে পিডিএফ তৈরি করবে সেই পিডিএফে একদম পরপর, ধরো তুমি লেট সাপোজ 20 আগস্ট 2024 থেকে কোনো জায়গায় জয়েন করেছো, প্রথম জয়েন করেছো আফটার রেজিস্ট্রেশন পাওয়ার পর, তুমি 20 আগস্ট 20 আগস্ট 2024 তুমি কোনো একটা জায়গায় জয়েন করেছো,
তুমি সেক্ষেত্রে কী করবে, ওই 28 আগস্ট থেকে পরপর ধরো তুমি তারপর 5 মাস এক জায়গায় করেছো, তারপর 5 মাস এক জায়গায় করেছো, তারপর এক জায়গায় 2 মাস করেছো, এক জায়গায় তুমি 15 দিন করেছো, যাই করো না কেন সেটা পরপর ডেট ওয়াইজ আপলোড করার চেষ্টা করবে। যে পিডিএফ তুমি তৈরি করবে সেই পিডিএফটা একদম ডেট ওয়াইজ তৈরি করার চেষ্টা করবে। আর একটা কথা যেটা ডাউট রয়েছে তোমাদের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, রেজিস্ট্রেশনের পরে থেকে কাউন্ট হবে না আগের থেকে কাউন্ট হবে, দেখো এই সম্বন্ধে কোনো কিছু বলা নেই, অফিসিয়াল যে নোটিফিকেশান বেরিয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের রেজিস্ট্রেশন আগেই হোক আর পরেই হোক, ঠিক আছে, জবে থেকেই হোক, তুমি জবে জয়েন করেছো সেটা রেজিস্ট্রেশনে আগেই হোক না কেন, তুমি সেখান থেকেই আপলোড করতে শুরু করবে। ভালো করে বোঝো কি বলছি। ধরো তুমি ধরা যাক তুমি 2024 তোমার পাস আউট, ঠিক আছে, তুমি রেজিস্ট্রেশন পেয়েছো এপ্রিলে, সাপোজ ধরলাম 2024 এপ্রিলে তুমি পেয়েছো, কী বলে রেজিস্ট্রেশন হাতে পেয়েছো, বা ইস্যু ডেট যাকে আমরা বলি, রেজিস্ট্রেশন ইস্যু ডেট তোমার হচ্ছে এপ্রিল। এবার 2024 তুমি জানুয়ারি থেকে যখন তোমার ডিসেম্বরে এক্সাম হয়ে গেল বা তোমার হাতে তুমি রেজাল্ট পেয়ে গেলে ধরো তুমি মার্চে রেজাল্ট পেলে, ঠিক আছে, মার্চে রেজাল্ট পেলে এবং মার্চ থেকে তুমি কী করলে একটা জায়গায় জয়েন করলে, ঠিক আছে, মার্চ থেকে তুমি একটা জায়গায় জয়েন করলে এবং সেটা এপ্রিলে তুমি 29 তারিখে গিয়ে, ঠিক আছে, তুমি তোমার হাতে রেজিস্ট্রেশন পেলে। তাহলে তুমি কি করবে, তুমি যে পিডিএফ তৈরি করবে তুমি সেই মার্চ থেকেই একদম আপলোড করা শুরু করবে। তুমি জবে সেই রেজিস্ট্রেশন আগে হোক পরে হোক, জবেই হয়েছে কি না, তুমি কিন্তু যে পিডিএফ তৈরি করবে সেই পিডিএফটা একবারে জবে থেকে কোনো প্রাইভেটে জয়েন করেছো সেখান থেকেই পুরো পিডিএফ তৈরি করবে অ্যাকর্ডিং টু ডেট ওয়াইজ। আমি এই জিনিসটা বারবার বলছি, একটা সিনক্রোনাইজড ম্যানারে থাকাটা খুব দরকার, ঠিক আছে। ফর্ম ফিল আপের ওপর অনেক কিছু ডিপেন্ড করছে, যেহেতু এতগুলো নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট, বুঝতেই পারছো। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমরা ক্রোনোলজিক্যাল অর্ডারে একদম পরপর ডেট ওয়াইজ তোমরা কিন্তু এক্সপিরিয়েন্সটা দেওয়ার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, এবার দেখো, এবার যেগুলো কাস্টের ব্যাপারে বিভিন্ন প্রবলেম রয়েছে, যেগুলো প্রচণ্ড প্রবলেম, বিভিন্ন কনফিউশন। তো দেখো এখানে কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। এখানে যেমন লেখা আছে, দেখো, নো ক্লেম ফর বিং আ মেম্বার অফ দ্য SC, ST অ্যান্ড OBC অর এ পার্সন উইথ ডিসেবিলিটি শ্যাল বি এন্টারটেইনড আফটার সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন। ধরো একটা কথা বলি, তুমি অ্যাপ্লিকেশান করার পর অনেকে জিজ্ঞেস করছে যে অ্যাপ্লিকেশান আমি করলাম, বা বেশি যেটা কোশ্চেন হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, যে আমি এখন বর্তমানে জেনারেল এবং আমি যে বর্তমান OBC A এবং B এর ক্যাটাগরিতে পড়েছি, তার মধ্যে আমি ধরা যাক OBC B ক্যাটাগরিতে পড়েছি আমি। তো সেক্ষেত্রে আমি যদি বর্তমানে জেনারেল দিয়ে ফর্ম ফিল আপ করে চলে যাই, যেহেতু আমার হাতে তো OBC সার্টিফিকেট নেই, তো সেক্ষেত্রে যখন আমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন যদি OBC সার্টিফিকেট শো করাই, তাহলে কি হবে, তার জন্য এই লাইনটা, নো ক্লেম ফর বিং আ মেম্বার অফ দ্য SC, ST অ্যান্ড OBC অর এ পার্সন উইথ ডিসেবিলিটি শ্যাল বি এন্টারটেইনড আফটার সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান। তুমি অ্যাপ্লিকেশান করে দিলে, তুমি যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছো, ইউআরের জন্য অ্যাপ্লাই করেছো, তোমার পরে তোমার OBC সার্টিফিকেট আসুক বা নাই আসুক, তুমি এলেও যদি তোমার হাতেও আসে, তুমি তাহলেও তুমি OBC হিসাবে বিবেচিত হবে না। ওকে, হবে না। ওকে, ভেরি গুড। চলো নেক্সট হচ্ছে যেটা OBC নিয়ে ব্যাপার, OBC নিয়ে যে প্রবলেমটা আছে। তো দেখো এখানে একটা কথা বলা আছে যে however the operation of the above mentioned notification will be subjected to outcome of pending legal proceeding in the competent court of law and WBHRB shall abide by such order if any arising out of such legal proceedings। দেখো এখানে একটা কথা বলেছে যে এখনকার যে OBC A বা B যেটা তোমরা বিভিন্ন জিনিসগুলো কি হচ্ছে রিভ্যালিডেট করছো বা যে সমস্ত ব্যাপারগুলো তোমরা করছো সেগুলো কিন্তু তোমরা করতে হবে এবং সেইগুলো যে নতুনগুলো আসছে সেইগুলোই আপলোড এখন করতে হবে এবং সেই আপলোডের ব্যাপারটা আমি বলি, এটা নিয়ে প্রচুর কনফিউশন রয়েছে, OBC নিয়ে প্রচুর কোশ্চেন রয়েছে। দেখো এর উত্তর সত্যি বলতে আমার কাছেও নেই, ঠিক আছে, খুব ফ্র্যাঙ্কলি কথা বলি, আমি যেটা জানি না সেটা জানি না, সেক্ষেত্রে আমি এই ব্যাপারটা নিয়ে অতটা জানি না। তো সেক্ষেত্রে আমার মনে হয় কোনো ইউটিউবের ভরসায় না থেকে, ইউটিউবে কি বললো না বললো এসবের ভরসায় না থেকে, আমার মনে হয় তোমরা সোজা একটা কাজ করবে, যে প্রথমত কাজ কি করতে পারো, প্রথম যেটা কাজ করতে পারো BDO স্যারের কাছে যেতে পারো, ঠিক আছে, সেখানে গিয়ে কোয়ারি করতে পারো, বা যে ব্যাকওয়ার্ড সেকশন থাকে সেখানে গিয়ে কোয়ারি করতে পারো, বা থার্ড নাম্বার যে
হেল্পলাইন নাম্বার দিয়েছে WBHRB, সেই নাম্বারেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। বাট হেল্পলাইন নাম্বারে আমরা অনেকবার কল করেছি, সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু কোনো সদ উত্তর পাইনি বা ফোনেই পাওয়া যায়নি। ঠিক আছে, হয়তো অনেকে পেতে পারে, বা তারা যদি কিছু জানতে পারো প্লিজ তোমরা এই ইউটিউবের যে তোমরা কমেন্টে একটু লিখে দিও। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখানে যেটা বলা হলো, আচ্ছা এবার দেখো EWS এর ক্ষেত্রে আমি বলি। EWS এর ক্ষেত্রে বলা আছে দ্য ক্লেম টু বিলং টু EWS ইজ ফেক অর ফলস, দ্য application will be rejected without assigning any further reason, without prejudice to such further action as may be taken under the provision of Indian Penal Code for production of fake and false certificate। যদি এখানে একটা কথা বলা আছে, যদি এখানে দেখো লেখা আছে দ্য ইনকাম সার্টিফিকেট, অ্যাসেট সার্টিফিকেট so produced to avail the benefit of reservation under EWS may subsequently be verified through proper channel। তোমরা যে EWS সার্টিফিকেট দিচ্ছ সেটা তো তোমাদের DM স্যার বা বিভিন্ন ADM স্যার বা বিভিন্ন জায়গা থেকে তোমরা, বা এখানে লেখা থাকে দেখো সাব ডিভিশনাল অফিসার, ঠিক আছে, বা DWO বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যেখান থেকে তোমরা করছো না কেন বা ইস্যু করছে না কেন, তারপরেও কিন্তু ভেরিফাই হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, EWS ভেরিফাই হওয়ার সম্ভাবনা আছে, ইনকাম সার্টিফিকেট এবং অ্যাসেট সার্টিফিকেটটা ভেরিফাই হওয়ার মানে পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে যদি তোমার কোনো ফেক বা ফলস হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান তো রিজেক্টেড হবেই, সেক্ষেত্রে তোমার কিন্তু তোমার উপর লিগ্যাল অ্যাকশনও নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো যারা EWS সার্টিফিকেট প্রডিউস করবে তারা কিন্তু একটু ভেবে চিন্তে করো, যদি কোনো লিগ্যাল ইস্যুর মধ্যে যাতে না পড়তে হয়। আচ্ছা, আর একটা কথা বলছে, the last date of submission of online application is extended for any cause, মানে যদি কোনো কারণে যে অ্যাপ্লিকেশান ডেটকে আমরা যদি বাড়ানো হয়, তো সেক্ষেত্রে ধরো কোনো তুমি কী করলে, একটা সহজ উদাহরণ দিই, ধরা যাক তোমার 3rd সেপ্টেম্বরের মধ্যে তোমার 11 মাস কোনো জায়গায় এক্সপিরিয়েন্স হচ্ছিল। এবার কোনো কারণে আমাদের এখন তো বুঝতেই পারছো বিভিন্ন ওবিসি নিয়েও বিভিন্ন প্রবলেম চলছে স্টেটের মধ্যে, বা সুপ্রিম কোর্টের সাথে ক্ল্যাচিং চলছে। তো সেক্ষেত্রে ধরা যাক সেই ডেটটাকে বাড়িয়ে অনলাইন অ্যাপ্লিকেশানে করা হলো নভেম্বর পর্যন্ত বা অক্টোবর পর্যন্ত করা হলো। এবার কি হলো, তুমি 11 মাসটা অক্টোবর যেহেতু পেয়ে গেলে, তার মানে তুমি একটা হাতে একটা মাস পেয়ে গেলে, তাহলে তোমার কি 11 মান্থ হয়েছিল প্লাস 1 মান্থ হয়ে গেল, তার 12 মান্থ 1 ডে হয়ে গেল। তো সেক্ষেত্রে তোমার 2 মার্কস পাবে, তাই তো, এরকম মনে হচ্ছে। কিন্তু এখানে বলা আছে, দেখো ভালো করে দেখো, এখানে বলা আছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ এক্সটেন্ডেড ফর any causes may be the reason, no particular and certificate or qualification or experience acquired during such extended period shall be accepted। কোনো এক্সপিরিয়েন্স কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করা হবে না। যদি অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট ইনক্রিমেন্টও করে, বাড়িয়েও দেয়, তো সেই টাইম পিরিয়ডে হওয়া তোমার কোনো এক্সপিরিয়েন্সকে কিন্তু গ্রাহ্যতা বা মান্যতা দেওয়া হবে না। ওকে, গট ইট। আচ্ছা, এবার দেখো এখানে কি বলছি, আর একটা যে ফটোর সাইজ আশা করি, আচ্ছা ম্যাক্সিমাম সাইজ 2 MB। আচ্ছা বুঝেছি, মানে এখানে বলতে চাইছে যে তোমার যে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টসগুলো তুমি যেখানে চাইছে, যেগুলো তুমি মানে তুমি দিচ্ছ আর কি, সেইগুলো সাইজ তোমাকে ম্যাক্সিমাম সাইজ 2 MBর মধ্যেই হতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে দেখো একটা জায়গায় বলেছিল অ্যাড্রেস প্রুফ বা সামথিং কিছু একটা চেয়েছিল, অ্যাড্রেস প্রুফ বা সামথিং দেখলাম। ডেট অফ বার্থ প্রুফ, এখানে তুমি ডেট অফ বার্থের জায়গায় তুমি মাধ্যমিকের মার্কশিট বা অ্যাডমিট কার্ড, সবথেকে ভালো হয়, আর যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তুমি যে আমাদের বার্থ সার্টিফিকেট কোনো একটা দিতে পারো। ঠিক আছে, কোনো একটা দিতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে একটা তোমাকে এক্সপিরিয়েন্স যেগুলো বলেছে এগুলো ব্যাপারটা তো বললাম, ক্লারিফাই করলাম, এই জায়গাটাও ক্লারিফাই করে দিয়েছি। আচ্ছা, ডকুমেন্টস আপলোড, যেটা তোমাকে বলা হয়েছিল যে যদি যা তোমরা বর্তমানে ক্যাটাগরিতে পড়ছো তার যে তোমরা সার্টিফিকেট বার করার চেষ্টা করছো বা করছো, তো সেইগুলো তোমরা এখানে চুজ ফাইলে তোমরা আপলোড করবে। ওকে, আচ্ছা, এখানে অ্যাড্রেস প্রুফের ব্যাপারটা আমি বলি, অ্যাড্রেস প্রুফ, ফটো আপলোড, আর হচ্ছে সিগনেচার আপলোড। দেখো এখানে কতগুলো জিনিস এখানে বলা আছে, সে সম্বন্ধেও সমস্ত কিছু এখানে অ্যান্সার কিছু জিনিসের দেওয়া আছে, ম্যাক্সিমাম জিনিসের। এখানে বলছে দেখো ফটোর ক্ষেত্রে কি বলছে, যে রিসেন্ট কালার ফটো, ফ্রন্ট ফেসিং পাসপোর্ট সাইজ ফটো উইথ সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড। তুমি ধরো পিছনে হচ্ছে বিশাল যে কালারফুল ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকলে হবে না, তোমার পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, যা তোমার মনে হয় যে 1
সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড তোমাকে হতে হবে, এবং সেই ছবিটা যেন 60% তোমার কি ফেসকে কাভার করে। ওকে, তাহলে প্রথম কি হলো যে তুমি ফটো যে আপলোড করছো 2 MBর মধ্যে, সেই ফটোটা কিন্তু অবশ্যই কি হতে হবে, 60% তোমাকে ফেসকে কভার করতে হবে, এবং তার পিছনে যাতে সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড হয়। এবং অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে কি বলছে, তুমি আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এনিথিং তুমি আপলোড করতে পারো। যেমন আমাকে একজন জিজ্ঞেস করছিল, আজকেই জিজ্ঞেস করছিল যে আমার আধার কার্ডে তার হচ্ছে ডেট অফ বার্থ ভুল আছে, ঠিক আছে, বাট ভোটার কার্ডে ঠিক আছে। তো আমি সেক্ষেত্রে বলবো তোমার যে এই 4টে যে দেওয়া আছে, যে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, যেটাই তোমার ঠিক দেওয়া আছে সেটাই তুমি আপলোড করো। যদি ভোটার কার্ডে তোমার সমস্ত কিছু ঠিক থাকে, ঠিক আছে, তো সেটাই আপলোড করো, সেটাই বেটার। কোনো রং চেষ্টা করবে যতটা কমানো যায়, বা যদি কারো প্রবলেম থাকে সেক্ষেত্রে যদি কিছু ভুল থাকে, সমস্ত ডকুমেন্টসেই ভুল থাকে, যেমন অনেকে আমার চেনা জানা একজনের হয়েছে যার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে গার্জেনের নেম ভুল আছে, তো সেক্ষেত্রে তার সমস্ত সাবসিকুয়েন্ট যা তোমার হয়েছে, মানে কি বলে যে এইচএসের মার্কশিট বলো বা তোমার জিএনএমের ক্ষেত্রে বলো, সকলেই সেই বাবার নামটা ভুল আছে। তো সেক্ষেত্রে তাকে কোর্টের এফিডেভিট করতেই হবে বা কোর্টের সাথে কথা বলতেই হবে। আচ্ছা, সিগনেচার ক্ষেত্রে কি বলছে, কোনো শর্ট সিগনেচার করবে না, কোনো শর্ট সিগনেচার কায়দা মেরে করবে না, যেটা শর্ট সিগনেচার করে দিলাম করবে না, ফুল সিগনেচার করবে উইথ ব্লু অর ব্ল্যাক পেন, সেটাই কিন্তু তোমরা কিন্তু আপলোড করবে। ওকে, আচ্ছা, এখানে কি বলছে, ক্যান্ডিডেট আফটার আপলোডিং ডকুমেন্টস অনলাইন মে এডিট এনি ইনফরমেশন আর অ্যান্ড আপলোড ডকুমেন্টস টিল দ্য লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন। দেখো এখানে একটা জিনিস দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, পুরো জিনিসটা হয়ে যাওয়ার পর তোমাকে এডিট প্রিভিয়াস ডাটা, তুমি পুরো ডাটাটা একবার ভালো করে এই জায়গাটা সব থেকে আমি বারবার বলি, আমি নিজের অ্যাপ্লিকেশান ফর্মের কথা ক্ষেত্রেও বলছি বা সবার ক্ষেত্রেই বলছি, পুরো জিনিসটাকে একবার প্রিভিয়াস ডাটাটাকে ভালো করে, ওই জায়গাটা ভালো করে থরলি একবার দেখবে, তারপরেই তুমি কিন্তু সেটাকে আপলোড করবে বা সাবমিট করবে। ওকে, সাবমিট করবে। ওকে, তো একবার ভালো করে অবশ্যই এই লাস্ট গোথ্রুটা কিন্তু অবশ্যই করবে। ওকে, আচ্ছা, আর একটা কী বলছে, এডিট মোড উইল রিমেন অ্যাক্টিভ টিল ফাইনাল সাবমিশন পর্যন্ত এডিট মোড অ্যাক্টিভ থাকবে। ওকে, আর কি বলছে, সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান ইজ স্ট্রিক্টলি ফরবিডেন। অনেকেই কী করছো তোমরা, অনেকেই আমার কাছে এই মেসেজটা করছো যে ক্যান্সেল করে দেবো, একটা তো ভুল হয়েছে, একটা জায়গায় প্রবলেম হয়েছে, সেটাকে এখন ডিলিট করে দেবো অ্যাপ্লিকেশানটা, ওখানে তো ডিলিট করা যাচ্ছে, তাহলে কি ডিলিট করে দেবো? মেবি আছে হয়তো, আমি এখনও ফর্ম ফিল আপ করিনি। তো এই যে ক্যান্সেল অ্যাপ্লিকেশান, তাহলে কি এখানে ক্যান্সেল অ্যাপ্লিকেশান করে দেবো? দেখো আমার মনে হয় সেটা কিন্তু একটু প্রবলেমেটিক বলেই আমার নিজস্ব মনে হয়েছে, ঠিক আছে, আমি এটা আমার নিজস্ব বক্তব্য বলছি। এখানে তুমি যখনই মাল্টিপল অ্যাপ্লিকেশান তোমার নামে করছো, সেক্ষেত্রে আমার মনে হয় একটা প্রবলেমেটিক কন্ডিশান হতে পারে, কারণ নেক্সট দেখো এর পরবর্তীকালে তোমাকে এডিট অপশান দেবেই, কিছু যদি তোমার মেজর কিছু ভুল থাকে, তো তার জন্য তো একটা এডিট অপশান সবসময় থাকে, মানে একটা কী বলবো, যে একটা টাইম থাকে না, যে অ্যাপ্লিকেশান ক্লোজ হওয়ার পরেও তোমাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় যেখানে তুমি কিছু কিছু জিনিস ঠিক করতে পারবে, তো সেটার জন্য ওয়েট করাটা আমার মনে হয় বেটার। তবে আমার দেখো আমি একটা কথা বলি, তোমরা এটা তোমাদের নিজস্ব যে সমস্ত ইনস্টিটিউটের সিনিয়র যারা ফ্যাকাল্টি রয়েছেন, ঠিক আছে, সিনিয়র সিস্টার টিউটার হতে পারেন, পিএনও হতে পারেন বা সিস্টার টিউটার হতে পারেন, তাদের সাথে একটু কনসাল্ট করে নিও, ওটা বেটার হয়। তোমরা অন্য কোনো জায়গা থেকে বা তোমাদের ফ্রেন্ড সার্কেল থেকে বা ইউটিউব থেকে বা আদার্স কোনো ওয়েবসাইট থেকে ইনফরমেশান কালেক্ট করার থেকে আমার মনে হয় ওনাদের সাথে একবার কথা বলে নেওয়াটা বেটার, ঠিক আছে। বা যদি সেটা না হয় সেক্ষেত্রে তোমার মনে হয় আমার যদি ওনারা কোনো সদুত্তর না দিতে পারেন, সেক্ষেত্রে তুমি কাউন্সিলে যোগাযোগ করতে পারো। ওকে, আচ্ছা, এবং যেই তোমার পুরো অ্যাপ্লিকেশানটা হয়ে যাবে, তোমাকে কিন্তু অবশ্যই সেই অ্যাপ্লিকেশানটা একটা প্রিন্ট আউট তুমি কিন্তু অবশ্যই বার করবে এবং সেটা কিন্তু তোমার কাছে রেখে দেবে। তাহলে আজকের যে মোটামুটি আমি ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করলাম, সেগুলো তোমাদের অনেকগুলো আশা করি ডাউটকে ক্লিয়ারিফাই করেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসগুলো মাথায় রাখবে ভালো করে। আর আমি সবাইকে বলছি যারা অ্যাপ্লিকেশান করছো, একটু ধীরে সুস্থে করো, একটু বুঝে শুনে করো। কোনো অ্যাপ্লিকেশানে এতগুলো অ্যাপ্লিকেন্ট ফর্ম ফিল আপ করছে, এটা একটা রিস্কি ব্যাপার, যে কোনো অ্যাপ্লিকেশানে ভুল পাওয়া মানে তাকে চেষ্টা করবে এলিমিনেট করে দেওয়ার, বাদ দিয়ে দেওয়ার, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যা আপলোড করছো, যা করছো,
প্রত্যেকটাই ভাবনা চিন্তা করে করো। যদি কোনো জায়গায় কনফিউশন হয় ওই জায়গাতেই স্টপ করো। স্টপ করে তুমি কোনো আদার্স যারা জিনিসটা জানেন বা তোমাদের যারা এনটিএসের বা কলেজের বা তোমাদের যারা প্রাইভেট ইনস্টিটিউটে আছে, যেখানে যা ফ্যাকাল্টি আছেন, হায়ার ফ্যাকাল্টি, তাদের সাথে কথা বলো। বলে সেই জিনিসটাকে কোনো উত্তর পাচ্ছ কি না সেটাকে দেখো, তারপরে তুমি প্রসিড করো। আমার মনে হয় কোনো তাড়াতাড়ি ক্ষেত্রে কোনো কিছু ভুল করে দেওয়াটা আমার মনে হয় যুক্তিযুক্ত নয়। তো তোমরা সেটা ভেবেচিন্তেই করবে। থ্যাংক ইউ। আশা করি অনেকটা প্রবলেম রিজলভ হবে তোমাদের। তো সেক্ষেত্রে আমি যদি তোমাদের মনে হয় যে পুরো অনলাইনের ফর্ম ফিল আপটা আমাকে করতে হবে বা তোমাদেরকে দেখিয়ে দিতে হবে, তো সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট সেকশানে লিখবে। আমি চেষ্টা করব, যদি তোমাদের ম্যাক্সিমাম চাও তো সেক্ষেত্রে আমি করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।